আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো যে ইতিমধ্যে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের 7টি লেকচার দিয়েছি। সেই লেকচারগুলোতে আমরা অধ্যায়টির প্রথম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। গতদিন আমরা রাসায়নিক সাম্য অবস্থা নিয়ে আলোচনা করেছি। তো তোমাদের সিলেবাসে রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের রাসায়নিক সাম্য অবস্থার পরে যে টপিকসটা আছে, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম স্লাইডে যে বিষয়টি দেখা যাচ্ছে যে নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ার ফলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে। এবং তোমরা জানো যে বিক্রিয়াটি অনেক অতি পরিচিত একটি বিক্রিয়া। হেবারবস পদ্ধতিতে যে আমরা ইউরিয়া সার তৈরি করি, সেই সার তৈরির বা সেই সার কারখানার প্রথম যে বিক্রিয়াটি আছে অ্যামোনিয়া উৎপাদন, সেটি হচ্ছে এটি। এবং এই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া। তোমরা জানো যে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক সাম্য অবস্থায় পৌঁছানো সম্ভব হয়, অর্থাৎ উভমুখী বিক্রিয়ায় রাসায়নিক সাম্য অবস্থা সম্ভব। তো এই বিক্রিয়াটির ক্ষেত্রে দেখো, নিচে তিনটি বৈশিষ্ট্য আমি লিখেছি। তিনটি বৈশিষ্ট্য সত্য বা ঘটতে পারে। সেটি হচ্ছে, যদি এই বিক্রিয়াটি সাম্য অবস্থায় পৌঁছানোর পর যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে দেখা যায় যে অ্যামোনিয়ার উৎপাদন হ্রাস পায়। অপরদিকে যদি সাম্য অবস্থায় পৌঁছানোর পর যদি চাপ বৃদ্ধি করা হয়, তাহলে দেখা যায় অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পায়। অপরদিকে যদি সাম্য অবস্থায় পৌঁছানোর পর বিক্রিয়ক নাইট্রোজেন অথবা হাইড্রোজেন অথবা উভয়েরই যদি ঘনমাত্রা বা পরিমাণ বৃদ্ধি করা হয়, তাহলে দেখা যায় অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পায়। আসলে কোনো একটা উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় পৌঁছানোর পর আমরা জানি যে বিক্রিয়াটি অসম্পূর্ণ থাকে। সাম্য অবস্থা একটি অসম্পূর্ণ অবস্থা। তো এই সাম্য অবস্থায় পৌঁছানোর পর আমরা যদি এই তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করি, তাহলে বিভিন্ন ঘটনা ঘটতে পারে, যেমন এই বিক্রিয়াটির ক্ষেত্রে ঘটেছে। তো আমরা কোন বিষয় জানলে খুব ভালোভাবে এই বিষয়গুলো বুঝতে পারবো যে কোনো একটা বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছানোর পর তাদের তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা বৃদ্ধি করলে কি ঘটতে পারে, সেগুলো আমরা যে বিষয় বা যে নীতি জানলে খুব ভালোভাবে বুঝতে পারবো, সেই বিষয়টি আজকে আলোচনা করব আমরা। তোমরা ঠিক ধরেছো যে আজকের আলোচনার বিষয় হচ্ছে লা শাতেলিয়ের নীতি বা লা শাতেলিয়ের প্রিন্সিপাল। তোমরা এসএসসি তো এই নীতিটা নিয়ে পড়েছো এবং সেখানে তোমরা খুব বেশি ডিটেলস পড়োনি। আজকে আমরা এই লা শাতেলিয়ের প্রিন্সিপাল নিয়ে ডিটেলস পড়বো। বিজ্ঞানী লা শাতেলিয়ে ছিলেন ফরাসি একজন বিজ্ঞানী এবং তিনি 1884 খ্রিস্টাব্দে অর্থাৎ 1884-এ এই লা শাতেলিয়ে প্রিন্সিপালটি দেন। তিনি অনেকগুলি উভমুখী বিক্রিয়ায় সাম্য অবস্থা পৌঁছানোর পর তাদের ক্ষেত্রে বিভিন্ন নিয়ামক, অর্থাৎ তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা অথবা নিষ্ক্রিয় গ্যাসের সংযোগ, এরকম বিভিন্ন নিয়ামকের পরিবর্তন করে কিছু বিষয় লক্ষ্য করেন। সেই বিষয়গুলোই তিনি লিপিবদ্ধ করেছেন। ওকে, তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে লা শাতেলিয়ের নীতি। দেখো, এখানে এর আগে যে আমরা বিক্রিয়াটি দেখলাম, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন, সেই বিক্রিয়াটি আমি এখানে দিয়েছি, তার সঙ্গে কিছু টপিকস বা টার্ম উল্লেখ করেছি। দেখো, গতদিন কিন্তু আমরা এই টার্মগুলো পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? এগুলো কিন্তু ছিল রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে চারটি কিন্তু প্রধান বৈশিষ্ট্য, যে চারটি প্রধান বৈশিষ্ট্য রাসায়নিক সাম্য অবস্থার থাকে, সেগুলো কিন্তু নিচের যে চারটি আমি দিয়েছি, সর্বশেষ চারটি কিন্তু রাসায়নিক সাম্য অবস্থার প্রধান বৈশিষ্ট্য। তো এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে একটি দেখো, রেড কালার আমি করেছি, সাম্যের স্থায়িত্ব, অর্থাৎ স্ট্যাবিলিটি অফ ইকুইলিব্রিয়াম। তো এই বিষয়টি কি বোঝায় আমরা কিন্তু গতদিনও আলোচনা করেছিলাম। আসলে সাম্যের স্থায়িত্ব হচ্ছে যে কোনো একটি উভমুখী বিক্রিয়া যখন সাম্য অবস্থায় পৌঁছে যায়, তখন যদি আমি এদের নিয়ামক চেঞ্জ না করি, নিয়ামক বলতে যে বিষয়গুলো তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা যদি পরিবর্তন না করি, তাহলে কিন্তু সাম্য অবস্থা আজীবন অবিচল থাকবে, মানে সাম্য অবস্থা আজীবন থাকবে, এটা নষ্ট হবে না। এটাকে বলা হয় স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বা স্থির সাম্য অবস্থা। আর যদি নিয়ামক চেঞ্জ করা হয় সাম্য অবস্থায় পৌঁছানোর পর, তাহলে কিন্তু দেখা যায় সাম্য অবস্থা যে কোনো একদিকে মুভ করে, হয় সামনের দিকে অর্থাৎ ডানে বা
পিছনের দিকে, পশ্চাতে বা বামে। অর্থাৎ সাম্যের স্থায়িত্ব বিষয়টি নির্ভর করছে তুমি সাম্য অবস্থায় কি করছো, নিয়ামক চেঞ্জ করছো কি করছো না। যদি নিয়ামক চেঞ্জ না করো তাহলে সাম্য অবস্থাটি আজীবন ওই রকম থাকবে, অর্থাৎ বিক্রিয়াটি অসম্পূর্ণ থাকবে। আর যদি তুমি নিয়ামক চেঞ্জ করো তাহলে অবশ্যই কিন্তু সাম্য অবস্থা চেঞ্জ হবে। আর সাম্য অবস্থা যদি চেঞ্জ হয় তাহলে সেটাকে আমরা বলি মোবাইল ইকুইলিব্রিয়াম। আর যদি নিয়ামক চেঞ্জ না করা হয় তাহলে সাম্য অবস্থা আজীবন স্থির থাকে, সচল আজীবন অবিচল থাকে, সেটাকে বলা হয় স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বা স্থির বা নিশ্চল সাম্য অবস্থা। ওকে, এবারে দেখো লা শাতিলিয়ের নীতি যেটি আছে সেটি আমি এখানে উল্লেখ করেছি। এই নীতিটি তোমরা আগেও পড়েছো, সেটা আবার একটু আমরা রিকল করি, কারণ আজকে আমরা সাম্য অবস্থার উপরে যে বিভিন্ন নিয়ামকের প্রভাব আছে সেই প্রভাবগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। দেখো নীতিটা কি, যে কোনো একটি উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালে, অর্থাৎ কোনো একটি উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছে গিয়েছে, যদি ওই অবস্থার একটি নিয়ামক, সেই নিয়ামকগুলো এগুলো তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এবং নিষ্ক্রিয় পদার্থের সংযোগ পরিবর্তন করা হয়, তবে সাম্য অবস্থা ডানে বা বামে, অর্থাৎ সামনে অথবা পিছনে এমনভাবে স্থানান্তরিত হয় যাতে করে এসব নিয়ামক পরিবর্তনের প্রভাব প্রশমিত হয়। আমি আবারও বলছি, দেখো যে কোনো একটি উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এবং নিষ্ক্রিয় পদার্থের সংযোগ পরিবর্তন করা হয়, তবে সাম্য অবস্থা ডানে বা বামে এমনভাবে স্থানান্তরিত হয় যাতে করে এসব নিয়ামক পরিবর্তনের প্রভাব প্রশমিত হয়। তাহলে বিষয়টি কি দাঁড়ালো, যে কোনো একটি উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছেছে, তারপর আমরা নিয়ামক চেঞ্জ করব। ওকে, তো নিয়ামক চেঞ্জ করলে কি হবে, সাম্য অবস্থাও চেঞ্জ হয়ে যাবে। কোন দিকে, হয় ডান দিকে অর্থাৎ উৎপাদের দিকে বা সামনে আমরা বলতে পারি, অথবা বামে বা পিছনের দিকে অথবা বিক্রিয়কের দিকে এমনভাবে স্থানান্তরিত হয় যাতে করে এসব নিয়ামক পরিবর্তনের প্রভাব প্রশমিত হয়। অর্থাৎ তুমি যে কিছু একটা উদ্দেশ্যে তো অবশ্যই নিয়ামক চেঞ্জ করবে, তো তুমি যে উদ্দেশ্যে নিয়ামকটি চেঞ্জ করবে সেই উদ্দেশ্যটি তোমার সফল হবে, অর্থাৎ তোমাকে ফেরত দেওয়া হবে। ব্যাপারটি এমন, মনে করো তুমি স্বাভাবিকভাবে তোমার জীবনযাপন করছো, হঠাৎ দেখা গেল যে তুমি একটু ভালো থাকার আশায় কোনো একটি বিজনেস শুরু করলে, সেই বিজনেসে কিছু ইনভেস্ট করলে। এখন তুমি যদি সেখানে ভালোভাবে কাজ করো, তোমার যদি প্রসেসটা যদি সঠিক থাকে, তাহলে কিন্তু সেখান থেকে তুমি কিছু ইন্টারেস্ট পাবে, কিছু লাভ পাবে সেখান থেকে, অর্থাৎ তোমার কিছুটা সচ্ছলতা ফিরে আসবে। তার মানে তুমি যে কাজে ইনভেস্ট করেছিলা সেটা কিন্তু তোমার, সেই কষ্টটা তোমার লাঘব হয়ে গেল, প্রশমিত হলো। তাহলে এখানকার ব্যাপারটাও তাই, যে কোনো একটি উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছে গিয়েছে, তারপর তুমি কোনো একটি রাইট প্রসেসে বা রাইট ওয়েতে তুমি নিয়ামক চেঞ্জ করলে, তাহলে দেখা যাবে যে তোমার সেই নিয়ামক চেঞ্জ করার উদ্দেশ্যটি প্রশমিত হয়ে যাবে, অর্থাৎ তুমি যে কাজটি করলে তার তোমার কিছু রেজাল্ট পাবে। ব্যাপারটি আসলে তাই বোঝাচ্ছে। ওকে, তো আমরা এরপর থেকে আমরা দেখবো ইনশাল্লাহ যে কিভাবে তাপমাত্রা চেঞ্জ করলে সেখানে সেই প্রভাবটি প্রশমিত হয়ে যায়, চাপ বা ঘনমাত্রা এবং নিষ্ক্রিয় পদার্থের যে সংযোগ আছে, এটা আসলে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, তারপর একটু জেনে রেখো। ওকে, দেখো এই যে নিয়ামক পরিবর্তনের প্রভাব বা নিয়ামকের প্রভাব সাম্য অবস্থার উপর, সেগুলো বোঝার আগে আমাদের যে বিষয়টি খুব ভালোভাবে বুঝতে হবে, এটা হচ্ছে এই লা শাতিলের নীতি টপিকস এর পরেই আছে তোমাদের ভর ক্রিয়ার সূত্র, সেখানে আমরা দেখব। তার আগেও এই বিষয়টা এখানে বুঝে নিতে হবে একটু হলেও, সেটা হচ্ছে কেসি কি, মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক, অথবা কেপি বিষয়টি কি। দেখো এখানে একটু সিম্পল আমি বলেছি, মনে করে এরকম কোন একটি উভমুখী বিক্রিয়া আছে যে বিক্রিয়াটি সাম্য অবস্থায় পৌঁছে গিয়েছে, এবং আমরা জানি যে সাম্য অবস্থায় সেই বিক্রিয়ার মাধ্যমে যে উপাদানগুলো উপস্থিত থাকে সেগুলো কিন্তু বিক্রিয়ক উৎপাদ উভয়ই, অর্থাৎ কোন একটি বিক্রিয়ক একেবারেই শেষ হয়ে যায় না বা উৎপাদ একেবারেই পণ্য শেষ হয়ে যায় না, সবাই উপস্থিত থাকে। তাহলে কোন একটি উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছানোর পর সেই বিক্রিয়াটির উৎপাদের ঘনমাত্রা আমি যদি জানি এবং বিক্রিয়কগুলো ঘনমাত্রা যদি জানি এবং তাদের যদি অনুপাত করা হয়, তাহলে সেটাকেই বলা হবে সাম্য ধ্রুবক কেসি। বিষয়টা আবারও বলছি, কোন একটি উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থায় উৎপাদের ঘনমাত্রার গুণফল
এবং বিক্রিয়কের ঘনমাত্রা গুণফলের অনুপাত হচ্ছে একটি ধ্রুব রাশি, কনস্ট্যান্ট, যেটাকে আমরা কেসি বলি বা মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক বলি। এটা কিন্তু অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রা হতে হবে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো, যে কোনো একটি উভয়ঙ্কী রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থায় কিন্তু বিষয়টি আবার ভালোভাবে খেয়াল করো, কোন একটি উভয়ঙ্কী বিক্রিয়ার সাম্য অবস্থায় উৎপাদের ঘনমাত্রা গুণফল এবং বিক্রিয়কের ঘনমাত্রা গুণফলের অনুপাত একটি ধ্রুবক রাশি, যা কেসি নামে পরিচিত। আর এখানে যদি মোলার ঘনমাত্রা গুণফল না করে যদি আমি উপাদানগুলোর আংশিক চাপের অনুপাত করতাম তাহলে সেটা কেপি হয়ে যেত। অর্থাৎ মোলার ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট পরিবর্তে শুধু পিসি বা পিডি অর্থাৎ আংশিক চাপে যদি প্রকাশ করতাম তাহলে সেটা হয়ে যেত কেপি, আংশিক চাপে সাম্য ধ্রুবক। তাহলে বিষয়টি অবশ্যই তোমরা বুঝতে পারছো। এবার আসা যাক কিউসি বা বিক্রিয়া অনুপাত কি। এই টপিকসটা তোমরা হাজারিন আগের বইয়ে দেখবে, খুব ভালোভাবে দেয়া আছে। বিক্রিয়া অনুপাত কেসি এবং কিউসি অর্থাৎ মোলার ঘনমাত্রা সাম্য ধ্রুবক এবং বিক্রিয়া অনুপাত এই দুটির মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, কিন্তু ভালোভাবে খেয়াল করো। কোনো একটি উভয়ঙ্কী বিক্রিয়া শুরুর পর থেকে সাম্য অবস্থা সহ যে কোনো অবস্থায় যদি আমি উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রা অনুপাত করি তাহলে সেটাকে বলা হয় কিউসি, যে কোনো সময় কিন্তু। আর যদি শুধুমাত্র সাম্য অবস্থায় করা হয় তাহলে সেটাকে বলা হবে কেসি। তাহলে বিষয়টি কি, যে কোনো একটি উভয়ঙ্কী বিক্রিয়া শুরুর পর থেকে যে কোনো অবস্থায়, সেটা শুরুর পরপরই হোক অথবা একেবারে শেষে হোক অথবা সাম্য অবস্থায় পৌঁছানোর পর হোক, যে কোনো অবস্থায় উৎপাদের ঘনমাত্রা গুণফল এবং বিক্রিয়কের ঘনমাত্রা গুণফলের অনুপাতকে বলা হয় কিউসি বা বিক্রিয়া অনুপাত বা রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট। আর যদি সাম্য অবস্থায় বের করা হয়, শুধুমাত্র সাম্য অবস্থায়, সেটা কিন্তু একটি ধ্রুবক রাশি হয়, মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবক, সেটাকে বলা হয় কেসি। তার মানে সাম্য অবস্থায় কেসি এবং কিউসি কিন্তু সমান। তাহলে বিষয়টি লক্ষণীয়, যদি সাম্য অবস্থায় আমি উপাদানগুলোর ঘনমাত্রা এরকম করে অনুপাত করি তাহলে সেটাকে বলবো কেসি অথবা কিউসি উভয়। আর যদি যে কোনো সময় যদি আমি উপাদানগুলোর ঘনমাত্রা এরকম ভাবে অনুপাত করি সেটাকে বলা হবে কিউসি। কেসি কিউসির সমান কখন হবে, যখন সাম্য অবস্থায় থাকবে উভয়ঙ্কী বিক্রিয়াটি। ওকে, তাহলে এখন আমরা দেখব একটি নিয়ামক তাপমাত্রার প্রভাব কিভাবে সাম্য অবস্থার উপর পড়ে, অর্থাৎ ইফেক্ট অফ টেম্পারেচার অন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ওকে, তার আগে একটা বিষয় বলি, সেটা খুব ভালোভাবে মনে রাখবে। সেটি হচ্ছে কোনো একটি উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য অবস্থায় পৌঁছানোর পর আমি যদি যে কোনো এক পাশে অর্থাৎ বিক্রিয়কের পাশে হোক অথবা উৎপাদের পাশে হোক যদি কোনো কিছু যোগ করি তাহলে সাম্য অবস্থা তার বিপরীত দিকে যাবে। এই বিষয়টি আবারও বলছি, কোনো একটি উভয়মুখী বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছানোর পর আমি যদি বিক্রিয়কের দিকে হোক অথবা উৎপাদের দিকে হোক কোনো কিছু যদি যোগ করি, সেটা তাপমাত্রা হোক ঘনমাত্রা হোক, তাহলে সাম্য অবস্থা তার বিপরীত দিকে যাবে। বিষয়টি কি বোঝাচ্ছে, মনে করো এখানে যে তাপ উৎপাদী বিক্রিয়াটি আছে, অর্থাৎ এর আগে যে বিক্রিয়াটি আমরা দেখলাম সেই বিক্রিয়াটি এমন যে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এবং তার সঙ্গে এই 92.2 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি কেসি সমীকরণ হচ্ছে এটা। তোমরা তো জানো যে মোল উৎপন্ন হয় সেটা পাওয়ার হয়ে যায়। যা হোক, কারণ এই বিক্রিয়াটা যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি, তাপমাত্রা বিষয়টি ভালোভাবে খেয়াল করো, যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে এই বিক্রিয়ার তাপমাত্রা আছে কোথায়, উৎপাদের অংশে। তার মানে তাপমাত্রা বৃদ্ধি করলে সেটা কোথায় যে যোগ হবে, উৎপাদের দিকে। তাহলে আমি উৎপাদের দিকে তাপমাত্রা যোগ করলাম, তাহলে বিক্রিয়াটি যাবে কোন দিকে, যেহেতু উৎপাদের দিকে করেছি সাম্য অবস্থা, তাহলে তার বিপরীত দিকে যাবে অর্থাৎ বিক্রিয়কের দিকে যাবে। তার মানে কি বোঝাচ্ছে, যে এই বিক্রিয়াটির ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্য অবস্থা চলে যাবে বিক্রিয়কের দিকে অর্থাৎ বামে বা পিছনে। অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তার মানে অ্যামোনিয়ার উৎপাদন কি হবে, হ্রাস পাবে। আচ্ছা, তাহলে বিষয়টি ভালোভাবে খেয়াল করো,
এই বিষয়টি অবশ্যই মনে রাখবে। এই বিষয়টি মনে রাখলেই তোমাদের এই ব্যাখ্যাগুলো খুবই সহজ মনে হবে। আবারও বলছি তোমাদের মনে রাখার জন্য, যে কোনো একটি উভঙ্গ বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছানোর পর আমি যদি কোনো একটি বিষয় ওই সাম্য অবস্থায় যোগ করি, সেটা বিক্রিয়কের দিকে হোক অথবা উৎপাদের দিকে হোক, তাহলে সাম্য অবস্থাটি কোন দিকে যাবে? তার বিপরীত দিকে। অর্থাৎ বিক্রিয়কের অংশ যোগ করলে সাম্য অবস্থা যাবে উৎপাদের দিকে, আর উৎপাদের অংশে যোগ করলে সাম্য অবস্থা যাবে বিক্রিয়কের দিকে। ওকে, এখন আসা যাক তাপমাত্রার প্রভাবে। তাহলে তাপমাত্রা প্রভাব তোমরা জানো যে তাপমাত্রার উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। যাই হোক, তাহলে দুই ধরনের বিক্রিয়ার উপরেই কিন্তু তোমাকে তাপমাত্রার প্রভাব আলোচনা করতে হবে। আর যদি কখনো সৃজনশীলে স্পেসিফিক ভাবে একটা বিক্রিয়া দেওয়া থাকে, যে ক্ষেত্রে বিক্রিয়াটি হয় তাপোৎপাদী না হয় তাপহারী, তাহলে কিন্তু যেটা দেওয়া থাকবে সেভাবে আলোচনা করলেই হবে। ওকে, এখন একটা বিষয়, যখন আমরা কেসি সংজ্ঞা পড়ছিলাম, অর্থাৎ মোলার ঘনমাত্রার সাম্যধ্রুবক পড়ছিলাম এর আগের স্লাইডে, সেখানে কিন্তু কেসির সংজ্ঞায় কিন্তু দেখেছিলাম একটি নির্দিষ্ট তাপমাত্রার কথার উল্লেখ ছিল। অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলে কেসি এর মান ধ্রুবক থাকে, স্থির থাকে কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে। আর যদি তাপমাত্রা চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু কেসি এর মানও চেঞ্জ হয়ে যায়, পাশাপাশি সাম্য অবস্থাও চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে শুধুমাত্র নিয়ামকগুলোর মধ্যে, অর্থাৎ তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, এই তিনটি নিয়ামকের মধ্যে শুধুমাত্র তাপমাত্রাই সাম্যধ্রুবক কেসি এবং সাম্য অবস্থা উভয়ই চেঞ্জ করতে পারে। আবারও বলছি, শুধুমাত্র তাপমাত্রাই সাম্য অবস্থা এবং সাম্যধ্রুবক কেসি উভয়ই পরিবর্তন করতে পারে। অপরদিকে চাপ এবং ঘনমাত্রা শুধুমাত্র সাম্য অবস্থা চেঞ্জ করতে পারে। আবারও বলছি, চাপ ও ঘনমাত্রা শুধুমাত্র সাম্য অবস্থা চেঞ্জ করতে পারে, তারা কিন্তু কেসি এর মান চেঞ্জ করতে পারে না যদি তাপমাত্রা স্থির থাকে। ওকে, তাহলে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রভাবটা কিভাবে আলোচনা করব? যেমন একটি তাপোৎপাদী বিক্রিয়া দেওয়া হয়েছে, তার কেসি এর সমীকরণটা এমন হবে। আচ্ছা, তাহলে এই তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলাম। তাপোৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা আছে কোথায়? উৎপাদের অংশে। তাহলে এক্সট্রা যে তাপটা বৃদ্ধি করলাম, যে প্রযুক্ত তাপ শক্তি দিলাম, সেটা কোথায় যুক্ত হবে? উৎপাদের দিকে। উৎপাদে যেহেতু তাপ আছে, তাহলে আমি উৎপাদের দিকে তাপমাত্রা বৃদ্ধি করলাম, কিছু একটা যোগ করলাম, তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? তার বিপরীত দিকে, বিক্রিয়কের দিকে। তার মানে অ্যামোনিয়ার পরিমাণ ভেঙে যাবে, অ্যামোনিয়ার পরিমাণ হ্রাস পাবে। হ্রাস পেলে কি বৃদ্ধি পাবে? নাইট্রোজেন এবং হাইড্রোজেন, অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তার মানে অ্যামোনিয়ার উৎপাদনটি হ্রাস পাবে। তাহলে অ্যামোনিয়ার উৎপাদন যদি হ্রাস পায়, তাহলে কেসি এর সমীকরণের দিকে খেয়াল করে দেখো তো, অ্যামোনিয়ার পরিমাণ যদি হ্রাস পায় এবং নাইট্রোজেন ও হাইড্রোজেনের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে কেসির সমীকরণ অনুযায়ী কেসি এর মান কিন্তু হ্রাস পাবে। তাহলে আমরা কি বুঝলাম? তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে কেসি এর মান হ্রাস পায়। ব্যাপারটি ভালো মনে রাখবে। তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে কেসি এর মান হ্রাস পায়। ফলে কি হয়? সাম্য অবস্থা কোন দিকে যায়? বিক্রিয়কের দিকে, অর্থাৎ বামে। কি কারণে বামে যায় তোমরা অলরেডি বুঝতে পেরেছো আশা করি। সাম্য অবস্থা চলে যাবে বাম দিকে, অর্থাৎ উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে যদি কেসি এর মান হ্রাস পায় তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে অবশ্যই তাপমাত্রা হ্রাস করলে কেসি এর মান বৃদ্ধি পাবে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে যা ঘটবে, তাপমাত্রা হ্রাস করলে কিন্তু তার বিপরীত ঘটনা ঘটবে। তাহলে অ্যামোনিয়ার উৎপাদন প্রক্রিয়ায় আমরা যদি অ্যামোনিয়া বেশি পরিমাণে পেতে চাই, আবারও বলছি, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার উৎপাদন প্রক্রিয়ায় আমরা যদি অ্যামোনিয়া পেতে চাই বেশি পরিমাণে, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন বাড়াতে চাই, তাহলে কিন্তু আমাদের তাপমাত্রা বৃদ্ধি করলে হবে না। কি করতে হবে? তাপমাত্রা হ্রাস করতে হবে। তাহলে সাম্য অবস্থা ডানে যাবে, কেসি এর মান বৃদ্ধি পাবে এবং অ্যামোনিয়ার উৎপাদনও বৃদ্ধি পাবে। ওকে, এখন আসা যাক তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। খেয়াল করো, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে একটি তাপহারী বিক্রিয়া এখানে দেওয়া আছে। দেখো, তাপহারী বিক্রিয়া মানে যে তাপমাত্রার বাইরে থেকে তাপ যোগ করতে হয়, ফলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হয়। যেমন এখানে নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের সঙ্গে 55.3 কিলোজুল তাপ যোগ করার ফলে সেটি বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়েছে।
অর্থাৎ এটি একটি তাপ হারি বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা আছে কোথায়? বিক্রিয়কের দিকে। এখন আমি যদি এর উপর তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে তাপমাত্রা কোন দিকে বৃদ্ধি করলাম? বিক্রিয়কের দিকে বৃদ্ধি করলাম। তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? যেহেতু বিক্রিয়কের দিকে বৃদ্ধি করেছি, তাহলে সাম্যাবস্থা যাবে উৎপাদের দিকে, অর্থাৎ বিক্রিয়ক ভেঙে উৎপাদ তৈরি হবে। তার মানে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড অর্থাৎ N2O4 বিয়োজিত হয়ে NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে এই বিক্রিয়াটির ক্ষেত্রে কেসি এর সমীকরণ যদি তোমরা লক্ষ্য করো, তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? বিক্রিয়ক ভেঙে উৎপাদ তৈরি হচ্ছে, অর্থাৎ সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হচ্ছে। তাহলে কেসি এর সমীকরণ অনুযায়ী নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপাদের পরিমাণ যদি বৃদ্ধি পায়, যেহেতু লবের মান বাড়ছে, হরের মান কমছে, অর্থাৎ নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের মান কমছে, তাহলে অবশ্যই কেসি মান বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি বুঝলাম? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্য ধ্রুবক কেসি এর মান বৃদ্ধি পায়, ফলে সাম্য অবস্থা কোন দিকে যাবে? ডান দিকে অগ্রসর হয়, অর্থাৎ বিক্রিয়ক ভেঙে উৎপাদ তৈরি হয়। ওকে, আমি যে কথাগুলো বললাম সেগুলোই দেখো এই স্লাইডে উল্লেখ করা আছে। অর্থাৎ তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যে তাপটা আমরা বাইরে থেকে দিই, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করি, সেটি কোন অংশে যোগ হয়? বিক্রিয়কের অংশে, অর্থাৎ হর হিসেবে যুক্ত হয়। অপরদিকে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে তাপমাত্রা বৃদ্ধি করি, সেটা কোন অংশে যুক্ত হয়? উৎপাদের দিকে, অর্থাৎ লবের দিকে। এই বিষয়টি এখানে উল্লেখ করা আছে, এটাও তোমাদের হাজারিনাগের বই উল্লেখ আছে, তোমরা পারলে একটু দেখে নিবে। দেখো, সাম্য ধ্রুবকের উপর অর্থাৎ কেসি বা কেপি এর উপর তাপমাত্রার প্রভাব কেমন হতে পারে সে সম্পর্কে ভ্যান হফের একটি সূত্র আছে। এই সূত্রটি তোমাদের একটু হলে জানা দরকার, ডিটেলস জানতে হবে না। দেখো, সূত্রটি এমন যে লগ কেপি সমান মাইনাস ডেল্টা এইচ ভাগ 2.303 r ইন্টু 1 ভাগ টি প্লাস ধ্রুবক। এই সমীকরণটি কিন্তু একটি সরলরেখার সমীকরণের মতো, অর্থাৎ y সমান mx প্লাস c এর সমীকরণের মতো। তাহলে এই সমীকরণটিকে যদি আমরা y সমান mx প্লাস c এর সাথে তুলনা করি, তাহলে y ইকুয়াল টু কি হবে? log kp। অপরদিকে mx এর জায়গায় x এর পরিবর্তে কি বসাবো আমরা? 1 ভাগ t। তাহলে m ঢাল কোনটি পাবো আমরা? ঢাল সমান হবে মাইনাস ডেল্টা এইচ ভাগ 2.303 r। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যদি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে, সেটা তাপহারী হোক অথবা তাপোৎপাদী হোক, যদি আমরা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা তাপমাত্রা হ্রাসের সঙ্গে সঙ্গে কেপি এর মানে কি পরিবর্তন হচ্ছে সেটা যদি আমরা নোট ডাউন করে 1 ভাগ টি কে যদি আমরা x অক্ষ বরাবর বসাই এবং লগ কেপি কে যদি আমরা y অক্ষ বরাবর সেট করি, তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এইরকম একটি গ্রাফ দেখা যায় ডাউনওয়ার্ড, আর তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এরকম একটি গ্রাফ দেখা যায়। খেয়াল করো, এখানে তাপমাত্রা বৃদ্ধি করার অর্থ কিন্তু 1 ভাগ টি এর মান কমে যাওয়া। আবারও বলছি, তাপমাত্রা বৃদ্ধি করার অর্থ হচ্ছে 1 ভাগ টি এর মান হ্রাস পাওয়া। তার অর্থ হচ্ছে তাপহারী বিক্রিয়ার যে লেখটি আছে, অর্থাৎ প্রথম যে চিত্রটি আছে, ক নাম্বার চিত্র, এটা একটু ভালোভাবে খেয়াল করে দেখো, যে তাপমাত্রা বৃদ্ধি করার অর্থ হচ্ছে 1 ভাগ টি এর মান হ্রাস পাওয়া, অর্থাৎ মূল বিন্দুর দিকে কিন্তু 1 ভাগ টি এর মান বেশি সামনের দিকে অপেক্ষা। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে 1 ভাগ টি এর মান হ্রাস পায়, অর্থাৎ মূল বিন্দুর দিকে থাকে। তখন লগ কেপির মানটা কি পাওয়া যায়? লেখ চিত্রটি দেখো, সরলরেখাটি দেখো, একটু আস্তে আস্তে কিন্তু মূল বিন্দু দিয়ে কিন্তু আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ সাম্য ধ্রুবক মান বাড়ে। তাহলে আমরা কি জানলাম? তাপমাত্রা বৃদ্ধি করলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক কেপি হোক অথবা কেচি হোক বৃদ্ধি পায়, অপরদিকে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে হ্রাস পাবে। এটা হচ্ছে ভ্যান হফের সূত্র, এবং আমরা যদি লেখ চিত্রের সাথে দেখাতে চাই তাহলে এভাবে আমরা দেখাতে পারবো তাপমাত্রার সাথে সাম্য ধ্রুবকের সম্পর্ক। ওকে, তাহলে এভাবে কিন্তু আমরা এই সমীকরণে যদি ঢাল দেয়া থাকে, সেই ঢাল থেকে কিন্তু ডেল্টা এইচ বের করতে পারবো। তোমরা ভালোভাবে খেয়াল করে দেখো, এই সমীকরণে যদি ঢাল দেয়া থাকে, তাহলে আমরা ওই যে y সমান mx প্লাস c এর অনুরূপ করে m সমান কি হবে? মাইনাস ডেল্টা এইচ ভাগ 2.303 r, অর্থাৎ ডেল্টা এইচ বা বিক্রিয়ার তাপ কিন্তু আমরা বের করতে পারবো। ওকে, তাহলে এতক্ষণ আমরা যে তাপমাত্রার প্রভাব আলোচনা করলাম,
তার একটা সামারিটা হচ্ছে এমন, এই দুইটি টার্ম অবশ্যই মনে রাখবে, পারলে এই দুটির মধ্যে যে কোনো একটি মনে রাখবে, অপরটি তার বিপরীত হবে। আমি আবারও বলছি, যদি কনফিউজিং হয় তাহলে দুইটি টার্মের মধ্যে একটি টার্ম মনে রাখবে, অপরটি তার বিপরীত হবে। অর্থাৎ তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে প্রযুক্ত তাপ শক্তি কি হয়, বিক্রিয়কের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ বিক্রিয়ক উপাদান হিসেবে যুক্ত হয়, ফলে বিক্রিয়ক ভেঙে উৎপাদ গঠিত হয়, অর্থাৎ সাম্য অবস্থা ডানে বা সামনের দিকে অগ্রসর হয় এবং কেসি এর মান বৃদ্ধি পায়। তাহলে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তার বিপরীত হবে। তাহলে এই দুটি টার্মের মধ্যে অবশ্যই যে কোনো একটি টার্ম খুব ভালোভাবে মনে রাখবে, তাহলে অবশ্যই তাপমাত্রার প্রভাব তোমরা ব্যাখ্যা করতে পারবে। ওকে, এবার আসা যাক ইফেক্ট অফ প্রেসার নিয়ে, মানে সাম্য অবস্থার উপরে চাপের কি প্রভাব আছে। দেখো, চাপের প্রভাব তিনটি বিষয়ের ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা করতে হবে তোমাদের, এবং সৃজনশীলে যদি যে বিক্রিয়াটি দেওয়া থাকবে তাহলে সেই বিক্রিয়াটির ক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে। আর যদি শুধুমাত্র বলে চাপের প্রভাব ব্যাখ্যা করো, কোনো বিক্রিয়া দেওয়া নেই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তিনটি বিষয় তোমাকে উল্লেখ করে ব্যাখ্যা করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে উৎপাদের মোল সংখ্যা বেশি হলে, অর্থাৎ বিক্রিয়কের চেয়ে উৎপাদের মোল সংখ্যা বেশি। যেমন এখানে একটি বিক্রিয়া দেওয়া আছে, দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড তৈরি হয়েছে এবং ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে। এক্ষেত্রে বিক্রিয়ক কিন্তু আছে 1 মোল পরিমাণ, আর উৎপাদ আছে কি 1 এবং 1 2 মোল পরিমাণ। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কিউসি বা কেসি এর সমীকরণ যদি আমি লিখি তাহলে এমন হবে। এখন খেয়াল করো, যদি এই বিক্রিয়াটির ক্ষেত্রে যদি আমি চাপ বৃদ্ধি করি, চাপ বৃদ্ধি করলে ধরো চাপ যদি দ্বিগুণ করা হয়, তাহলে কিন্তু বিষয়টি ভালোভাবে খেয়াল করো, অবশ্যই এর পরের স্লাইডে ডিটেইলস দেয়া আছে, গাণিতিকভাবে ব্যাখ্যা করা আছে। এখানে যদি একটু বুঝতে পারো তাহলে পরে আবার ভালো ক্লিয়ার হবে। খেয়াল করো যে চাপ যদি দ্বিগুণ করা হয় তাহলে কিন্তু আয়তন অর্ধেক হয়ে যায়, অর্থাৎ চাপের সঙ্গে আয়তন কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। বিষয়টি কি, চাপ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কি হবে, অর্ধেক হয়ে যাবে। আর আয়তন যদি অর্ধেক হয় তাহলে কিন্তু ঘনমাত্রা আবার দ্বিগুণ হয়ে যাবে, কারণ আয়তনের সঙ্গে ঘনমাত্রার সম্পর্ক কিন্তু আবার ব্যস্তানুপাতিক। তাহলে এই বিষয়টি কিন্তু মনে রাখতে হবে। আবারও বলছি, চাপ যদি আমরা দ্বিগুণ করি তাহলে আয়তন অর্ধেক হবে এবং ঘনমাত্রা দ্বিগুণ হবে। তাহলে এই বিক্রিয়াটি সাম্য অবস্থায় পৌঁছানোর পর আমি যদি চাপ দ্বিগুণ করি তাহলে কি হবে, আয়তন অর্ধেক হবে। আর আয়তন যদি অর্ধেক হয়ে যায় তাহলে ঘনমাত্রা কি হবে, দ্বিগুণ হবে। এখন আসা যাক, এই বিক্রিয়াটির ক্ষেত্রে সাম্য অবস্থায় পৌঁছানোর পর আমি চাপ দ্বিগুণ করলাম, ফলে বিক্রিয়ার মাধ্যমের আয়তন অর্ধেক হয়ে গেল, ফলে প্রতিটি উপাদানের ঘনমাত্রা দ্বিগুণ হয়ে গেল। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড আগে যে পরিমাণে ছিল তার চেয়ে এখন কি হবে, দ্বিগুণ হবে। অপরদিকে ফসফরাস ট্রাইক্লোরাইড, ক্লোরিন সবাই কিন্তু ঘনমাত্রায় বা পরিমাণে দ্বিগুণ হয়ে যাবে। এখন সেই দ্বিগুণ মানগুলো যদি আমি এই সমীকরণে বসাই, কিউসি সমীকরণে। কেন কিউসি বলছি, কারণ সাম্য অবস্থা কিন্তু চাপ বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে কিন্তু সাম্য অবস্থা চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু আর কেসি নেই, এখন আছে যে রাশিটা সেটা কিন্তু কিউসি। বিষয়টা আবারও বলছি, কেসি তখনই হবে যদি সাম্য অবস্থা থাকে, আর যদি যে কোনো অবস্থা থাকে সেটাকে আমরা বলি কিউসি বা বিক্রিয়া অনুপাত। তাহলে যেহেতু চাপ বৃদ্ধি করেছি তাহলে অবশ্যই সাম্য অবস্থা চেঞ্জ হয়ে গিয়েছে, তাহলে এখন আমি এক্সট্রা যে মানটা নতুন পাবো সেটা কিন্তু কিউসি হবে। তাহলে চাপ দ্বিগুণ করার কারণে আয়তন অর্ধেক হয়ে গেল এবং ঘনমাত্রা দ্বিগুণ হলো। তাহলে প্রতিটি উপাদানের আগের তুলনায় যদি আমি ঘনমাত্রা দ্বিগুণ করে এখানে মানটি বসাই কিউসি সমীকরণে, তাহলে কিন্তু অবশ্যই দেখো কিউসির মানটি একটু বেশি হবে। কি অপেক্ষা বেশি হবে, সাম্য অবস্থায় পৌঁছানোর পর আমি যে কেসি বের করেছিলাম সেই কেসি অপেক্ষা কিন্তু বেশি হবে। তাহলে প্রতিটি উভমুখী বিক্রিয়ায় চাই সাম্য অবস্থায় পৌঁছাতে, কিন্তু আমরা চাপ দ্বিগুণ করে কি করেছি, সাম্য অবস্থা চেঞ্জ করেছি। তাহলে সাম্য অবস্থা যদি চেঞ্জ করি তাহলে বিক্রিয়াটি আবার সাম্য অবস্থা আসতে যাবে। তো আমাদের কেসি অপেক্ষা কি হয়েছে, কিউসির মানটা বেশি হয়ে গেছে। তাহলে কেসি এর মান যদি সমান করতে চাই, অর্থাৎ কিউসি মানটা বেশি হয়ে গেছে। মনে করো এই বিক্রিয়াটির ক্ষেত্রে কেসির মান ছিল 2, কিন্তু চাপ দ্বিগুণ করার কারণে আয়তন অর্ধেক হয়ে গেল এবং ঘনমাত্রা দ্বিগুণ হলো। তাহলে এখন আমি মান বসিয়ে যে কিউসি মান পেয়েছি, মনে করো সেই কিউসি মান হয়ে গেছে 4। তাহলে আমার কেসি এর মান 2 এই বিক্রিয়াটির ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায়, কিউসি এর মান মনে করো 4 হয়ে গিয়েছে। ফলে
বিক্রিয়াটি আসতে হবে সাম্য অবস্থায়, অর্থাৎ 4 কি হতে চাবে, 2 হতে চাবে। তাহলে 4 থেকে 2 হতে হলে অবশ্যই কমাতে হবে মানটি। তো কিউসির মান কমবে কিভাবে বলো দেখি, ভালোভাবে খেয়াল করো। যদি বিক্রিয়কের মান যদি বৃদ্ধি পায়, অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড যদি বৃদ্ধি পেতে থাকে, অপরদিকে উৎপাদের পরিমাণ যদি কমতে থাকে, অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন যদি কমতে থাকে, তাহলে কিন্তু কিউসির মানটা কমে যাবে। আবারও বলছি, বিষয়টি খেয়াল করো। বিক্রিয়কের মান যদি বাড়ে, অর্থাৎ হরের মান যদি বাড়ে এবং উৎপাদের মান বা লবের মান যদি কমতে থাকে, তাহলে কিন্তু কিউসির মান কমে যাবে। তাহলে কিউসির মান কমে যখন কেসি হবে, তখন বিক্রিয়াটি সাম্য অবস্থায় আসবে। তাহলে কমতে হলে অবশ্যই বিক্রিয়াটিকে কোন দিকে যেতে হচ্ছে, বিক্রিয়কের দিকে, অর্থাৎ সাম্য অবস্থাটা বামে যেতে হচ্ছে। তাহলে চাপ বৃদ্ধি করার কারণে সাম্য অবস্থা বামে গেল। বামে যে কি হলো, উৎপাদ ভেঙে বিক্রিয়ক পাওয়া গেল, অর্থাৎ চাপ বৃদ্ধির প্রভাবটা প্রশমিত হয়ে গেল। ওকে, আমরা পরের উদাহরণটিতে আরো ভালোভাবে বুঝবো। তাহলে উৎপাদের মোল সংখ্যা বেশি হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবার আসা যাক উৎপাদের মোল সংখ্যা কম হলে কি হবে। তোমরা এই টপিকসটা হাজারিনাগের বই থেকে দেখবে, খুব উদাহরণ সুন্দরভাবে দেয়া আছে। দেখো, উৎপাদের মোল সংখ্যা কম হলে, অর্থাৎ বিক্রিয়কের চেয়ে উৎপাদের মোল সংখ্যা কম। এর আগে ছিল উৎপাদের মোল সংখ্যা বেশি। যেমন আমরা এর আগে যে বিক্রিয়াটি দেখেছি অ্যামোনিয়া উৎপাদন, এখানে বিক্রিয়কে আছে মোট 4 মোল, 1 এবং 3, অপরদিকে উৎপাদে আছে 2 মোল মাত্র। ওকে, তাহলে এই বিক্রিয়াটি সাম্য অবস্থায় পৌঁছে গেল। সাম্য অবস্থায় যাওয়ার পর আমি তাদের উৎপাদ বিক্রিয়কের ঘনমাত্রা মেপে কেসি এর মান বের করলাম সমীকরণ অনুযায়ী। ওকে, এখন যদি আমরা চাপ বৃদ্ধি করি, চাপ কতটুকু বৃদ্ধি করব, মনে করো দ্বিগুণ বৃদ্ধি করলাম। তাহলে চাপ দ্বিগুণ বৃদ্ধি করার কারণে, তাহলে দেখো এখানে তোমার উদাহরণটি খুব সুন্দর করে দেয়া আছে। দেখো কিউসি বা কেসি এর মান সাম্য অবস্থায় বের করা আছে। সাম্য অবস্থায় এদের পরিমাণগুলো দেয়া আছে, সেখান থেকে সাম্য অবস্থায় অ্যামোনিয়া, নাইট্রোজেন, হাইড্রোজেনের মানটা বসিয়ে কেসি বের করা হয়েছে। কেসি কত, 0.29। এখন যদি আমি চাপ বৃদ্ধি করি, দ্বিগুণ যদি করা হয়, তাহলে কিন্তু আয়তন অর্ধেক হয়ে যাবে। আর আয়তন যদি অর্ধেক হয়ে যায়, তাহলে কিন্তু ঘনমাত্রা দ্বিগুণ হবে, অর্থাৎ তার আগে যে পরিমাণে ছিল তার দ্বিগুণ পরিমাণে হয়ে যাবে। দেখো, অ্যামোনিয়া ছিল আগে 1.98 পরিমাণ, অ্যামোনিয়া ছিল আগে 1.98 পরিমাণ। এখন চাপ দ্বিগুণ করায় ঘনমাত্রা দ্বিগুণ হয়ে গেল। তার মানে 2 দ্বারা গুণ করতে হবে প্রত্যেকটা রাশিকে, অ্যামোনিয়ার পরিমাণ, নাইট্রোজেন, হাইড্রোজেন পরিমাণকে। এখন যদি আমি কিউসি বা কেসি বের করতে চাই, বলতো কোন রাশিটা হবে? অবশ্যই কিউসি হবে, কারণ চাপ বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে কিন্তু সাম্য অবস্থা চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি নতুন করে মানগুলো বসানোর পরে যে মানটি পেলাম, সে মানটি কিন্তু খেয়াল করো কেসি অপেক্ষা ছোট, তার মানে কিউসির মান কেসি অপেক্ষা ছোট হয়ে গেল। কিন্তু প্রত্যেকটা উভয়ঙ্গী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি, সাম্য অবস্থা চেঞ্জ হলেও তারা সাম্য অবস্থায় যেতে চাবে, অর্থাৎ কিউসির মানটা বৃদ্ধি পেয়ে কেসি হতে চাবে। এখন সমীকরণে খেয়াল করে দেখো তো, কিউসির মান বৃদ্ধি পাবে কখন? অবশ্যই কিউসির মান বৃদ্ধি পাবে তখনই যদি উৎপাদের মান বৃদ্ধি পায়, অর্থাৎ লবের মান বাড়ে এবং হরের মান কমে যায়, অর্থাৎ নাইট্রোজেন বা হাইড্রোজেনের মান যদি কমে যায়, তাহলে সাম্য অবস্থা কোন দিকে যাবে? ডান দিকে, অর্থাৎ উৎপাদের দিকে। তাহলে আমরা কি বুঝলাম? যদি উৎপাদের মোল সংখ্যা কম হয়, তাহলে চাপ বৃদ্ধি করলে কিউসির মান বৃদ্ধি করে কেসি এর সমান হতে চাবে, অর্থাৎ বিক্রিয়ক ভেঙে উৎপাদ তৈরি করবে। এভাবে উৎপাদের মোল সংখ্যা কম হলে ব্যাখ্যা করতে হবে আমাদেরকে। তাহলে এই দুটি বিষয় দিয়ে কিন্তু আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে যে কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে যেদিকে মোল সংখ্যা কম থাকে, চাপ বৃদ্ধি করলে সাম্য অবস্থা কিন্তু সেদিকে যায়। যেমন এক্ষেত্রে অ্যামোনিয়ার মোল সংখ্যা কম ছিল, অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা কম ছিল, সেই জন্য সাম্য অবস্থা উৎপাদের দিকে গিয়েছে, অর্থাৎ ডান দিকে। এর আগের উদাহরণে উৎপাদের মোল সংখ্যা বেশি ছিল, চাপ বৃদ্ধি করার কারণে বিক্রিয়কের দিকে সাম্য অবস্থা চলে গিয়েছে, অর্থাৎ যেদিকে মোল সংখ্যা কম, চাপ বৃদ্ধি করলে সেদিকে সাম্য অবস্থা অগ্রসর হয়। ওকে, এখন আসা যাক আর একটি শর্তে, যে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যদি সমান হয়, তখন চাপ বৃদ্ধি করলে কি হতে পারে বা চাপ হ্রাস করলে কি হতে পারে। দেখো, এটা আমি শুধুমাত্র উদাহরণ দিয়েছি। এই বিক্রিয়াটির ক্ষেত্রে
দুই পাশে কিন্তু বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান, অর্থাৎ 2 মোল করে আছে। আমি বলে রাখি যে এই ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয় তাহলে কিন্তু চাপের কোনো প্রভাব থাকে না। আমি আশা করি এর আগের উদাহরণগুলোর সাথে সম্পর্ক রেখে তোমরা এটা ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ তোমরা এই বিক্রিয়াটা কেসি মনে করো বের করলে কোনো একটা মান ধরে, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা সাম্যাবস্থায় একটা নির্দিষ্ট পরিমাণ ধরে বের করলে কেসি এর মান, এরপর চাপ দ্বিগুণ করা হলো, আয়তন অর্ধেক হয়ে গেল, ঘনমাত্রা দ্বিগুণ হয়ে গেল, এই বিষয়গুলো বললে তোমরা আগে যে মানগুলো ধরেছিলে এদের পরিমাণ তার সঙ্গে দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করে আবার নতুন করে বসালে সেটাকে বলবো কিউসি, দেখা যাবে আবার মানটি একই পাওয়া যাবে, অর্থাৎ কেসি বা কিউসির মান চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ চাপের কোনো প্রভাব নেই। ওকে, এখন একটা বিষয় বলা যায়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু তিনটি শর্তের ক্ষেত্রেই, অর্থাৎ চাপের প্রভাবে যে তিনটি উদাহরণ দেখলাম, তিনটি ক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধি করলে কি ঘটনা ঘটে সেটা ব্যাখ্যা করলাম। চাপ বৃদ্ধি করলে যে ঘটনা ঘটছে, চাপ হ্রাস করলে কিন্তু তার বিপরীত ঘটনা ঘটবে। কিন্তু লাস্ট যে উদাহরণটি আছে, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হলে, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হলে কিন্তু চাপ বৃদ্ধি করো বা হ্রাস করো, চাপের কিন্তু কোনো প্রভাব থাকবে না। কিন্তু এর আগের উদাহরণ দুটিতে চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থার দিকে যায়, চাপ হ্রাস করলে তার বিপরীত দিকে যাবে। তোমরা একটি মনে রাখবে এবং একটি ব্যাখ্যায় ভালোভাবে পড়বে, অপরটি তার বিপরীত হবে। ওকে, আমাদের আরেকটি নিয়ম বাকি আছে, সেটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। তো আমি এই উদাহরণটি দিলাম, এই ঘনমাত্রার এই উদাহরণটি সাপেক্ষে এই দুইটি কোশ্চেন তোমাদের বাসা কাজ হিসেবে দিলাম, তোমরা একটু ভালোভাবে পড়বে আশা করি। দেখো এখানে যে উদাহরণটি দেওয়া আছে সেই উদাহরণের ক্ষেত্রে সাম্যাবস্থায় পৌঁছানোর পর যদি আমি নাইট্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি করি, অপর দুটি কিন্তু হাইড্রোজেন এবং অ্যামোনিয়া কিন্তু ঠিক থাকবে, তাহলে কি ঘটবে, তো সাম্যাবস্থা কোন দিকে যাবে? আমি একটু হিন্টস দিয়ে রাখি। এর আগে তো বলেইছিলাম যে দিকে কোনো কিছু যোগ করব সাম্যাবস্থা তার বিপরীত দিকে যাবে। অর্থাৎ নাইট্রোজেনের ঘনমাত্রা যদি আমি বৃদ্ধি করি, তখন বিক্রিয়কে দিয়ে বৃদ্ধি করলাম, তাহলে সাম্যাবস্থা অবশ্যই উৎপাদের দিকে। কি কারণে যাবে, এটা গাণিতিক ব্যাখ্যাটা তোমরা এভাবে কেসি এবং কিউসির সাহায্যে ব্যাখ্যা করবে। এরপর আসা যাক বিক্রিয়াটির ক্ষেত্রে উৎপাদের শিল্প উৎপাদনে লাসাতেলের নীতির প্রয়োগ দেখাও। অর্থাৎ এই বিক্রিয়াটি তো আমরা জানি যে ইন্ডাস্ট্রিতে ঘটানো হয়, বিক্রিয়াটি সাম্য অবস্থায় পৌঁছে যায়। তা আমাদের দরকার কোনটি, জরুরি হচ্ছে অ্যামোনিয়া তৈরি, কিন্তু এটি সাম্য অবস্থায় পৌঁছালে কিন্তু বিক্রিয়কও থাকবে, উৎপাদও থাকবে, কিন্তু আমার দরকার হচ্ছে উৎপাদ অ্যামোনিয়া। তাহলে আমি কি করতে পারি, যেহেতু এটি তাপোৎপাদী বিক্রিয়া, আমরা দেখেছি তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা বামে যায়, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে অ্যামোনিয়া পেতে হলে তাপমাত্রা হ্রাস করতে হবে। এখন তাপমাত্রা হ্রাস করে তো আমি এমনও করতে পারবো না যে বিক্রিয়ার হার একেবারে কমে গেছে, অর্থাৎ অ্যামোনিয়া উৎপাদনের হার একেবারে অনেক কমে গিয়েছে। অর্থাৎ এমন ভাবে তাপমাত্রাটা কমিয়ে সেট করা হয়, দেখা যায় যে সর্বনিম্ন তাপমাত্রায় অ্যামোনিয়ার উৎপাদন সর্বোচ্চ পাওয়া যাচ্ছে সেই তাপমাত্রাটা সেট করা হয়, সেই তাপমাত্রাকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার। বিষয়টা আবারও বলছি, প্রতিটি শিল্প উৎপাদনে এমন একটি নির্দিষ্ট ন্যূনতম তাপমাত্রা আছে বা সর্বনিম্ন তাপমাত্রা আছে, যে তাপমাত্রায় ওই উৎপাদের পরিমাণ সর্বোচ্চ পাওয়া যায়, সেটাকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা। এটা কিন্তু অনেক সুন্দর একটি কোশ্চেন, অত্যানুকূল তাপমাত্রা কি বা অপটিমাম টেম্পারেচার কি। তাহলে এটা যেহেতু তাপোৎপাদী বিক্রিয়া, তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা তাপমাত্রা কমাতে হবে, অ্যামোনিয়া উৎপাদন বৃদ্ধি পেতে হলে, বেশি পেতে হলে। এটা হচ্ছে লাসাতেলের নীতিতে আমরা ব্যাখ্যা করতে পারি, অর্থাৎ তাপমাত্রা কমাতে হবে। তো ইন্ডাস্ট্রিয়ালে দেখা যায় 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামোনিয়ার উৎপাদন সর্বোচ্চ পাওয়া যায়, এটাকে বলা হয় অ্যামোনিয়ার অত্যানুকূল তাপমাত্রা অ্যামোনিয়া উৎপাদনের। আবার যেহেতু দেখা যাচ্ছে যে উৎপাদের মোল সংখ্যা কম, তাহলে চাপ বৃদ্ধি করলে যেদিকে মোল সংখ্যা কম সাম্যাবস্থা সেদিকে যায়, তার মানে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়ক ভেঙে উৎপাদ তৈরি করবে বা সাম্যাবস্থা ডানে যাবে। এভাবে লাসাতেলের নীতির আলোকে এই বিক্রিয়াটির ক্ষেত্রে উৎপাদের শিল্প উৎপাদন ব্যাখ্যা করতে হবে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। তাহলে আমরা রাসায়নিক সাম্যাবস্থা প্লাস রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য এবং রাসায়নিক সাম্যাবস্থার যে একটি নীতিমালা আছে, লাসাতেলের নীতি, সেটি আমরা আলোচনা করলাম। আগামী দিন ইনশাআল্লাহ আমরা ভর ক্রিয়ার সূত্র নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ঘরে থাকবে এবং নিরাপদে থাকবে।
তোমরা তোমাদের পড়াশোনা চালু রাখবে। তোমাদের একটা বিষয় মনে রাখবে, আমাদের যে সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমরা ইনশাল্লাহ যত দ্রুত স্বাভাবিকভাবে পৌঁছে যাবো ততই তো ভালো হয়। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যেদিন থেকে তোমাদের এই স্বাভাবিকভাবে কলেজের পাঠদান শুরু হবে, তখন কিন্তু খুব দ্রুত এই গ্যাপটাকে, এই টাইমটাকে কাভার করার জন্য দ্রুত কিন্তু সবকিছু করা হবে। যেমন পরীক্ষা দ্রুত নেওয়া হবে, ক্লাসের একটা প্রেশার পড়ে যাবে। সেই জন্য তোমাদের উচিত হবে এখন থেকে একটু কষ্ট হলেও রেগুলার বাসায় বসে বসে পড়াশোনা করা, যাতে করে তার পরবর্তীতে যে একটা কি বলবো, একটা স্প্রিন্ট আসবে, অর্থাৎ দ্রুত দৌড়াতে হবে, সেটা কিন্তু ধরতে পারবে না এখন যদি ভালোভাবে পড়াশোনা না করো। তুমি আশা করবো তোমরা সবাই খুব ভালোভাবে পড়াশোনা করবে এবং উপরওয়ালার কাছে, আল্লাহর কাছে দোয়া করবে খুব দ্রুত, যাতে করে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে। দেখো, এই যে 6ষ্ঠ লেকচারের পর তোমাদের এক বন্ধু একটা কোশ্চেন করেছে আমাকে, সেটা হচ্ছে যে অন্তর্বর্তী যৌগ কি এবং প্রভাবকের পুনর্জন্ম বিষয়টি কি, যেটা আমি এই টপিকসে বলেছিলাম। অর্থাৎ অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে সমসত্ব প্রভাবক যারা, তারা সাধারণত তাদের প্রভাবন ক্রিয়া করে থাকে। সমসত্ব প্রভাবক কি সেটা তো তোমরা জানো, যে সমসত্ব প্রভাবক হচ্ছে তারাই যাদের ভৌত অবস্থা বিক্রিয়ক এবং উৎপাদের সাথে একই দশায় থাকে। ওকে, তো এই বিক্রিয়াটি ভালোভাবে খেয়াল করে দেখো, এখানে কিন্তু লেড প্রকোষ্ঠ পদ্ধতিতে নাইট্রিক অক্সাইডের উপস্থিতিতে কিন্তু সালফার ডাইঅক্সাইডের জারণ হয়েছে। তো নাইট্রিক অক্সাইড এখানে একটি সমসত্ব প্রভাবক। তো এখানে যে দুটি বিক্রিয়ক আছে, সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়েছে। তো এখানে নাইট্রিক অক্সাইড প্রভাবকটি এই বিক্রিয়াকে প্রভাবিত করবে, অর্থাৎ বিক্রিয়া গতিবেগ বৃদ্ধি করবে। সেটা সে কিভাবে করে? অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। সে এই দুইটি বিক্রিয়কের মধ্যে একটি বিক্রিয়ক অর্থাৎ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করেছে। সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড অপর একটি বিক্রিয়ক সালফার ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে মেইন উৎপাদ অর্থাৎ প্রধান উৎপাদ সালফার ট্রাইঅক্সাইড তৈরি করেছে এবং ওই 2 মোল নাইট্রিক অক্সাইড আবার ফেরত দিয়েছে। তাহলে এই বিক্রিয়াটির ক্ষেত্রে মাঝে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হলো সেটি কিন্তু মেইন বিক্রিয়ায় লেখা নেই। অর্থাৎ কোন একটি বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে অর্থাৎ মধ্যবর্তীতে একটি অস্থায়ী যৌগ পাওয়া যায়, যে যৌগটির অস্তিত্ব আছে কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পারি না, বুঝতে পারি না, সে যৌগে বলা হয় অন্তর্বর্তী যৌগ বা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড বা ট্রানজিশন স্টেট। তাহলে বিষয়টি কি, যে কোনো একটি বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে বা মধ্যবর্তীতে একটি অস্থায়ী যৌগ পাওয়া যায়, যেটাকে বলা হয় অন্তর্বর্তী যৌগ। এটাকে আমরা অন্তর্বর্তী যৌগ বলবো। ওকে, তো প্রভাবকের পুনর্জন্ম যেটা, সেটা হচ্ছে, দেখো এখানে আমরা প্রভাবক ব্যবহার করেছিলাম বিক্রিয়াটির ক্ষেত্রে 2 মোল নাইট্রিক অক্সাইড, সেটি অন্তর্বর্তী যৌগ গঠন করে উৎপাদ হয়ে আবার 2 মোল নাইট্রিক অক্সাইড কিন্তু দ্বিতীয় ধাপে দেখো ফেরত পাওয়া গিয়েছে। সেটি থেকে আবার প্রথম ধাপ থেকে শুরু হবে, এরকম ভাবে পর্যায়ক্রমে চলতেই থাকবে। এটাকে বলা হয় প্রভাবকের পুনর্জন্ম। আশা করি যে কোশ্চেনটি করেছো সে বুঝতে পারবে এবং তার সঙ্গে যদি অন্য কারোর সমস্যা হয়ে থাকে তারা একটু বিষয়টি দেখবে। ওকে, ধন্যবাদ সবাইকে।